সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলি রায়, সহকারী শিক্ষক, গার্হস্থ্য অর্থনীতি, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে অষ্টম অধ্যায়ে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে পাঠ সংখ্যা আছে 7টি। দেখো বন্ধুরা, এই পাঠ 7টি পড়ে আমরা কি জানতে পারবো সেটা আগে দেখে নিই। দেখো, এই পাঠ শেষে আমরা জানতে পারবো খাদ্য ও উপাদানগুলোর প্রকারভেদ, উৎস ও কাজ ব্যাখ্যা করতে পারবো। খাদ্য পরিপাক ও শোষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। সুষম খাদ্য ও খাদ্যের মৌলিক গোষ্ঠী বর্ণনা করতে পারবো। খাদ্য পরিবেশনে পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন রোগের পথ্য ও পথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি বর্ণনা করতে পারবো। পচনশীলতার ভিত্তিতে খাদ্যের শ্রেণী বিভাগ করে খাদ্য নষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবো। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের খাদ্যের উপাদানের উৎস ও কাজ নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় তাকে খাদ্য উপাদান বলে। আমাদের খাদ্যে প্রধানত 6 ধরনের খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকি। বন্ধুরা, এখন আমি খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানের ভিতর যে পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় সেগুলো তোমাদের জানাবো। দেখো, আমাদের খাদ্য উপাদানের ভিতর যে 6টি পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকি তা হলো, দেখো বন্ধুরা, খাদ্য উপাদান, খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান কি কি সেগুলো এখন আমরা জানবো। দেখো, যে 6টি পুষ্টি উপাদান, সে 6টি পুষ্টি উপাদানের হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, ও পানি। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, খাদ্যের যে উপাদান বা পুষ্টি উপাদান তা হলো 6টি, হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন আমি তোমাদের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আছে প্রোটিন। এখন আমরা প্রোটিন সম্পর্কে জানব। দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রোটিন কি? খাদ্য উপাদানের মধ্যে যে 6টি উপাদান তার মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ।
প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই প্রোটিন প্রাণীর সকল প্রধান উপাদান হিসাবে গণ্য করা হয়। প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাঙলে প্রথমে আমরা অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অনেক অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের প্রোটিন অণুর রেখাচিত্রটি এঁকে দেখাবো। দেখো প্রোটিন অণু, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এইটার অর্থ হলো পাশাপাশি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি বসে একটি কি গঠিত হয়? একটি প্রোটিন অণু গঠিত হয়। এটা হলো প্রোটিন অণুর রেখাচিত্র। রেখাচিত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের একটি প্রোটিন অণু গঠিত হয়। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব প্রোটিনের শ্রেণীবিভাগ। প্রোটিন উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিন। এবার প্রাণীজ প্রোটিন সম্পর্কে আমরা জানব। যে প্রোটিন প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে, যেমন মাছ, ডিম, দুধ ইত্যাদি। এই প্রোটিনগুলোকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। আর উদ্ভিজ প্রোটিন, উদ্ভিদ জগৎ থেকে যে প্রোটিন পাওয়া যায় তাকে উদ্ভিজ প্রোটিন বলে, যেমন ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি ইত্যাদি। এই প্রোটিনগুলোকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। দেখো, এটা আমরা জানলাম প্রোটিনের শ্রেণীবিভাগ। তাহলে প্রোটিন হলো দুই প্রকার, উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। এবার আমরা জানব প্রোটিনের উৎস। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 20 থেকে 25 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করতে হবে। আমাদের উদ্ভিজ প্রোটিনের পাশাপাশি প্রাণীজ প্রোটিনও সম পরিমাণে গ্রহণ করতে হবে। এবার আমরা জানব প্রোটিনের কাজ সম্পর্কে। প্রোটিন তোমরা আগেই জেনেছো, প্রোটিন আমাদের দেহ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, প্রোটিনের কাজ হলো দেহ গঠন ও বৃদ্ধি সাধন। আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্ত কণিকা থেকে শুরু করে দাঁত, চোখ, চুল, নখ ইত্যাদি প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন শিশুদের দৈহিক বৃদ্ধিও সাধন করে থাকে। 2 হলো ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। আমাদের দেহ প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠনের কাজ করেও প্রোটিন। 3 হলো তাপ উৎপাদন। দেহ যখন ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি হয় তখন প্রোটিন তাপ উৎপাদন করে আমাদের শরীরকে সচল রাখে। 4 দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন। প্রোটিনের প্রধান কাজ হলো আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করার জন্য যে অ্যান্টিবডি তৈরি করে থাকে। মনন শক্তি বিকাশ। মনন শক্তি বিকাশ এবং মস্তিষ্ককে সচল রাখার প্রধান কাজ হলো প্রোটিন। প্রোটিনের জন্যই আমাদের মনন শক্তি ও মস্তিষ্ক সচল থাকে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো প্রোটিনের অভাব হলে আমাদের কি কি রোগ হতে পারে।
দেখো, বাড়ন্ত শিশুর বৃদ্ধির ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে শরীরে প্রোটিনের অভাব হলে kwashiorkor রোগ হতে পারে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মেধা কমে যায়। তাহলে দেখো বন্ধুরা, পার্ট 1-এ আমরা কি জানতে পারলাম? পার্ট 1 পড়ে আমরা জানতে পারলাম প্রোটিন কি, প্রোটিনের শ্রেণীবিভাগ, প্রোটিনের উৎস, প্রোটিনের কাজ এবং আমাদের দেহে প্রোটিনের অভাব হলে কি কি রোগ হতে পারে সে সম্পর্কে। বন্ধুরা, এবার আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো, পার্ট 2-এ আছে কার্বোহাইড্রেট। এখন আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট কি। আমরা দৈনিক যে খাদ্য গ্রহণ করি তার বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। শরীরের তাপ ও শক্তি সরবরাহের প্রধান কাজ করে থাকে কার্বোহাইড্রেট। সকল কার্বোহাইড্রেট কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই 3টি মৌলিক পদার্থ নিয়ে গঠিত। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেট ভাঙলে সরল চিনি অণু পাওয়া যায়। এই সরল চিনি অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার 3 ভাগে ভাগ করা হয়। দেখো, যে কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা হয় সেগুলো কি কি? কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করা হয়। মনোস্যাকারাইড, 2 হলো ডাইস্যাকারাইড, 3 হলো পলিস্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটকে সরল চিনি অণুর ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। দেখো, মনোস্যাকারাইডের ভিতর আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্ল্যাকটোজ। ডাইস্যাকারাইডের ভিতরে আছে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। আর পলিস্যাকারাইডের ভিতরে আছে স্টার্চ, গ্লাইকোজেন, হলো সেলুলোজ। তাহলে দেখো, মনোস্যাকারাইডের ভিতর আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্ল্যাকটোজ। ডাইস্যাকারাইড, গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ। পলিস্যাকারাইডের ভিতর আছে স্টার্চ, গ্লাইকোজেন ও সেলুলোজ। তাহলে এটা জানলাম আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। এবার কার্বোহাইড্রেটের খাদ্যের উৎস। কি কি খাবার গ্রহণ করলে তার ভিতরে আমরা কার্বোহাইড্রেট
পেয়ে থাকি। এখন আমি তোমাদের সে সম্পর্কে বলবো। দেখো, চিনি, গুড়, মিশ্রি, চকলেট, মিষ্টি, দই, সাগু, অ্যারারুট, চাল, ভুট্টা, গম, আলু, বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ, বিভিন্ন ধরনের ডাল, বাদাম এবং টাটকা ফল যেমন আপেল, কলা ইত্যাদি। এই খাদ্যগুলো গ্রহণ করলে এর ভিতরে আমরা কার্বোহাইড্রেট পাবো। এবার আমরা জানবো কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের, দেখো শিক্ষার্থী বন্ধু, কার্বোহাইড্রেটের প্রধান কাজ হলো দেহে তাপ ও শক্তি সরবরাহ করা। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, মস্তিষ্ক সচল রেখে আমাদের কাজ করার শক্তি যোগায়। এটা আমরা জানলাম কার্বোহাইড্রেটের কাজ। এবার জানবো কার্বোহাইড্রেটের অভাব হলে আমাদের শরীরে কি রোগ হতে পারে। দেখো বন্ধুরা, দেহের জন্য প্রয়োজনীয় তাপ শক্তির ঘাটতি হয়, ফলে আমাদের শরীর দুর্বল হয় এবং স্বাভাবিক কাজকর্ম করার শক্তি কমে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো পার্ট 2-এ আমরা কি জানলাম। পার্ট 2 থেকে আমরা শিখলাম কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কার্বোহাইড্রেটের উৎস, কার্বোহাইড্রেটের কাজ এবং কার্বোহাইড্রেটের অভাব হলে আমাদের শরীরে কি রোগ হতে পারে সে সম্পর্কে। বন্ধুরা দেখো, আজ পার্ট 1 ও পার্ট 2 নিয়ে তোমাদের আলোচনা করলাম। তাহলে পার্ট 1 ও 2 এ আমরা কি শিখতে পেলাম সেটা একবার সারসংক্ষেপ করি। দেখো, পার্ট 1 এ আমরা জানতে পেরেছি প্রোটিন কি, প্রোটিনের শ্রেণীবিভাগ, প্রোটিনের উৎস, প্রোটিনের কাজ, প্রোটিনের অভাব হলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। আর পার্ট 2-এ আমরা জানলাম কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কার্বোহাইড্রেটের উৎস, কার্বোহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেটের অভাব হলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। তোমরা সকলেই বাড়ির কাজ দেখে নাও। দেখো, বাড়ির কাজ। বাড়ির কাজ, দৈনিক যে প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা হয় তা লেখো। করা হয় তা ব্যাখ্যা করো এবং দেহে প্রোটিন কোন কোন কাজ করে, তা লেখো। 2, তুমি কেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করবে, হাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করবে ব্যাখ্যা করো।
দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো, এক, দৈনিক যে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা হয় তা ব্যাখ্যা করো এবং দেহে প্রোটিন কোন কোন কাজ করে তা লেখো। দুই, তুমি কেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করবে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই শেষ করব। আগামী ক্লাসে আমি তোমাদের পার্ট 3, 4 ও 5 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো সারা বিশ্ব এখন করোনা ভাইরাস মহামারীতে আমরা বিপর্যস্ত। তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব, সঠিক নিয়মে মাস্ক পরিধান করব, নিজে সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব। আমরা সবাই ভালো থাকি।